হ্যালো ফ্রেন্ডস, আমি আয়ান। আজকে আমি তোমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নিয়ে বলবো। বন্ধুরা, এর আগে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1 এবং পার্ট 2 আমরা আলোচনা করেছি এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্ট নিয়ে আলোচনা করেছি, যেমন রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর চার্টার অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং লাস্ট আমরা আলোচনা করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এবার আমরা আলোচনা করব 1919-এর পরে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো বন্ধুরা, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আলোচনা করার আগে তোমাদেরকে সাইমন কমিশন নিয়ে দু একটা কথা বলা উচিত, কারণ 1919-এর পরে এবং 1935-এর আগে সাইমন কমিশনের একটা ইম্পর্টেন্ট ঘটনা যেটা ঘটেছিল 1927 নভেম্বরে। এবং এখানে দেখো, 1927 নভেম্বরে একটা 7 জন সদস্যের স্ট্যাচুটরি কমিশন গঠন করা হয়েছিল, যেখানে স্যার জন সাইমন ছিলেন চেয়ারম্যান। এবং তিনি এই কমিশন গঠন করেছিলেন, তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার বিভিন্ন রকম কন্ডিশনের রিপোর্ট পেশ করা হবে এই কমিশনের মাধ্যমে। এবং সবথেকে আশ্চর্যের কথা, এই কমিশনে 7 জন সদস্যের 7 জনই ছিল কিন্তু ব্রিটিশ, যে কারণে আমাদের ভারতীয়দের বিভিন্ন পার্টি এই কমিশনটাকে বয়কট করেছিল। এবং এ হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্ম ওয়াজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দিস ডিসকাশন। অর্থাৎ এখানে যে ডিসকাশনগুলো হয়েছিল তার উপর ভিত্তি করে একটা হোয়াইট পেপার অন কনস্টিটিউশনাল রিফর্মস, অর্থাৎ কনস্টিটিউশনাল রিফর্মের উপর একটা হোয়াইট পেপার তৈরি করা হয়েছিল। আচ্ছা, কী এখানে ডিসকাশন করা হয়েছিল? এখানে যেগুলি ডিসকাশন করা হয়েছিল, যেমন এখানে ডায়ারকি, আমরা এর আগে বলেছিলাম ডায়ারকি, ডাবল রুল, তার অ্যাবলিশন। তারপর এক্সটেনশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন প্রভিন্সেস, অর্থাৎ প্রভিন্সেস বলতে আমরা এর আগে বলেছিলাম যে ব্রিটিশদের আয়ত্তে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রভিন্সেস, আর যেগুলো ব্রিটিশদের আয়ত্তে নেই, যেমন নিজামদের আয়ত্তে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। তো এই যে প্রভিন্সেস, এই প্রভিন্সেসগুলোতে রেসপন্সিবল গভর্নমেন্টদের এক্সটেনশন করা হলো। এস্টাবলিশমেন্ট of a federation of British India and princely state, আর continuation of communal electorate and so on। তো এইসব নিয়ে এখানে ডিসকাশন হতো। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলবো কমিউনাল অ্যাওয়ার্ড নিয়ে। In August 1932, Ramsay MacDonald, the British Prime Minister, announced a scheme of representation of the minorities, ঠিক আছে, which came to be known as the communal award। অর্থাৎ কমিউনাল অ্যাওয়ার্ড কাদের বলা হচ্ছে? ব্রিটিশ প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড 1932 সালে আগস্ট মাসে একটা স্কিম নিয়ে ঘোষণা করেছিল, যেখানে মাইনরিটিস অর্থাৎ মুসলিম, শিখ, খ্রিশ্চান, ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান, এদেরকে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। তো 1932 সালে এই কমিউনাল অ্যাওয়ার্ডে যেটা হয়েছিল সেটা হচ্ছে দ্য অ্যাওয়ার্ড নট অনলি কন্টিনিউড সেপারেট ইলেক্টোরেটস ফর দ্য মুসলিম, শিখ, ইন্ডিয়ান, ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, বাট অলসো এক্সটেন্ডেড ইট টু দ্য ডিপেস্ট ক্লাস। অর্থাৎ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এতদিন অবধি আমরা দেখলাম মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট ঘোষণা করা হয়েছিল, শিখদের মধ্যে সেপারেট ইলেক্টোরেট ঘোষণা করা হয়েছিল, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস, তারপর অ্যাংলো ইন্ডিয়ানস, ইউরোপিয়ানদের জন্য। কিন্তু সেখানেই থেমে থাকলেন না তারা এবার নতুন করে ডিপেস্ট ক্লাস অর্থাৎ যারা শিডিউল কাস্ট আছে তাদের জন্য এই সেপারেট ইলেক্টোরেট ঘোষণা করলেন। মানে যতভাবে সম্ভব, যেভাবে সম্ভব ভাগ করে দেওয়া, এটাই ছিল তাদের মেন লক্ষ্য এই কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে। তো এর তীব্র বিরোধিতা করেছিলেন আমাদের গান্ধীজি, এবং এই তীব্র বিরোধিতা করার জন্যই পরবর্তীকালে একটা এগ্রিমেন্ট এসেছিল। সেই এগ্রিমেন্টটা আমরা প্রত্যেকেই জানি পুনা প্যাক্ট নামে পরিচিত, যেখানে তোমরা
দেখতে পেয়েছিলে হিন্দু জয়েন্ট ইলেক্টোরেট রেখে দেওয়া হয়েছিল অ্যান্ড গেভ রিজার্ভড সিটস টু দ্য ডিপ্রেস ক্লাস, এবং ডিপ্রেস ক্লাস অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য সিট রিজার্ভ রাখা হয়েছিল। তো বন্ধুরা, এবার আমরা মেন অ্যাক্ট যেটা নিয়ে আলোচনা করব সেটাতে চলে আসি। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বন্ধুরা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, এবং এই অ্যাক্টটা থেকে অনেক সময় অনেক পরীক্ষায়, বিশেষ করে WBCS অনেক কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, তো এই অ্যাক্টটা তোমরা ভালো করে পড়ে রাখবে। আর এই অ্যাক্টটা সত্যিই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের কনস্টিটিউশনের 75% এই অ্যাক্ট থেকে নেওয়া। ঠিক আছে, তো এবং এই অ্যাক্টটা খুবই লেংদি, এবং এই ডকুমেন্টে 321 সেকশন আছে এবং 10 শিডিউলস আছে। তো সত্যি এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট। এখানে কী কী ফিচার্স আছে সেটা একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট যেটা বলছে যে এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড princely state as units. The act divided the powers between the center and units in terms of 3 lists. ঠিক যেমন আজকের দিনে হয়ে থাকে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেন্টারের নিজস্ব একটা পাওয়ার আছে, স্টেটের নিজস্ব একটা পাওয়ার আছে। তো ঠিক সেই রকম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছিল 3টে ভাগে: ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, ফেডারেল লিস্টে অর্থাৎ সেন্টারের জন্য 59 আইটেমস, 59টি আইটেমস ছিল, এবং প্রভিন্সিয়াল লিস্ট যেখানে প্রভিন্সেসের জন্য 54টি আইটেম ছিল, এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ বোথ সেন্টার অ্যান্ড প্রভিন্সেস সেখানে 36টি আইটেম ছিল, এবং রেসিডুয়ারি পাওয়ার ওয়ার গিভেন টু দ্য ভাইসরয়, এবং বাকি সমস্ত পাওয়ার কিন্তু ছিল ভাইসরয়ের মধ্যে সীমাবদ্ধ। তো এই হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো 1 নম্বর পয়েন্ট আশা করি তোমাদের বোঝা গেল যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে ফেডারেল লিস্টে, প্রভিন্সিয়াল লিস্টে অ্যান্ড কনকারেন্ট লিস্টে, আর রেসিডুয়াল পাওয়ার অর্থাৎ রেসিডুয়ারি পাওয়ার সেটা দেওয়া হয়েছিল ভাইসরয়কে। পয়েন্ট নম্বর 2, ইট অ্যাবলিশ দ্য ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেসের মধ্যে এই ডায়ার্কি সিস্টেম অর্থাৎ ডাবল রোল সিস্টেম এটা কিন্তু অ্যাবলিস্ট করা হলো, এবং ইন্ট্রোডিউস করা হলো প্রভিন্সিয়াল অটোনমি, অর্থাৎ প্রভিন্সেসগুলো এখন একটা অটোনমাস ইউনিট হিসেবে কাজ করবে। যেটা দেখতেই পাচ্ছ পরে লেখা আছে, দ্য প্রভিন্সেস ওয়ার অ্যালাউড টু অ্যাক্ট অ্যাজ এ অটোনমাস ইউনিট, অর্থাৎ প্রভিন্সিয়ালগুলো এখন অটোনমাস ইউনিট হয়ে গেল, এবং সেখানে ডায়ার্কি অর্থাৎ ডাবল রুল সিস্টেম অ্যাবলিস্ট করা হলো। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে যে ইট প্রোভাইডেড ফর দ্য অ্যাডপশন অফ দ্য ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার। ঠিক আছে, তো প্রভিন্সেসের মধ্যে ডায়ার্কি অ্যাবলিস্ট হলেও এটা কিন্তু সেন্টারের মধ্যে এই ডায়ার্কি ব্যবস্থা কিন্তু ছিল, এবং কনসিকুয়েন্টলি দ্য ফেডারেল সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইনটু রিজার্ভ সাবজেক্ট অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট। ঠিক আছে, তো সেন্টারে এই যে ডায়ার্কি সিস্টেম, সেন্টারে কিন্তু এটা 2 ভাগে ভাগ হয়ে গেল, রিজার্ভড এবং ট্রান্সফার্ড। হাউএভার দিস প্রভিশন অফ দ্য অ্যাক্ট ডিড নট কাম ইনটু অপারেশন অ্যাট অল। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইট ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্সেস। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম বাইক্যামেরাল সিস্টেম চালু হয়েছিল, যেখানে আপার হাউস থাকবে এবং লোয়ার হাউস থাকবে। আপার হাউস হচ্ছে স্টেট অফ কাউন্সিল এবং লোয়ার হাউস হচ্ছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এখানে এই যে বাইক্যামেরালিজম এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং সেখানে 11টা প্রভিন্সেসের মধ্যে 6টা প্রভিন্সেস থাকতেই হবে, এবং দাস দ্য লেজিসলেচার অফ বেঙ্গল, বোম্বাই, মাদ্রাস, বিহার, আসাম অ্যান্ড দ্য ইউনাইটেড প্রভিন্সেস ওয়ার মেড বাইক্যামেরাল কনসিস্টিং অফ এ লেজিসলেটিভ কাউন্সিল যেটা আপার হাউস অ্যান্ড এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা লোয়ার হাউস। তাহলে এই যে বাইক্যামেরালিজম সিস্টেম কোথায় কোথায় চালু হলো, এই 6টা স্টেটে তোমরা নাম মনে রাখবে: বেঙ্গল, ঠিক আছে, বেঙ্গল, বোম্বাই, মাদ্রাস, ঠিক আছে, BBM, বেঙ্গল, বোম্বাই, মাদ্রাস, বিহার, আসাম অ্যান্ড ইউনাইটেড প্রভিন্সেস। তো এই 6টা আমরা এর আগে দেখলাম যে 11টা প্রভিন্সেসের মধ্যে 6টা থাকতে হবে, এবং এই 6টার নাম হচ্ছে বাংলা, বোম্বাই, মাদ্রাস, বিহার, আসাম এবং ইউনাইটেড প্রভিন্সেস। হাউএভার
মেনি রেস্ট্রিকশন ওয়ার প্লেসড অন দেম, যদিও অনেক রেস্ট্রিকশন ছিল। 5 নম্বর পয়েন্ট যেটা বলছে যে ইট ফার্দার এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টোরেটস অফ ডিপ্রেসড ক্লাস, উইমেন অ্যান্ড লেবার্স। অর্থাৎ এখানে যেহেতু আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কমিউনাল অ্যাওয়ার্ড, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেখানে ডিপ্রেসড ক্লাস অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য সেপারেট ইলেক্টোরেট যেমন তাদের জন্য ছিল, ঠিক সেরকম উইমেন অ্যান্ড লেবার ওয়ার্কার্সদের জন্য একটা সেপারেট ইলেক্টোরেটের ব্যবস্থা করা হয়েছিল। তো এটা হলো 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট বলছে ইট অ্যাবলিশ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা এর আগে যেটা দেখেছিলাম যে কাউন্সিল অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল, সেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ এটা অ্যাবলিশড হলো। 7 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ইট এক্সটেন্ডেড ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, তো ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে রাইট টু ভোট। তো এই রাইট টু ভোট এটা এক্সটেন্ডেড করা হয়েছিল। কতটা এক্সটেন্ডেড করা হয়েছিল? অ্যাবাউট 10% অফ দ্য টোটাল পপুলেশন গট দ্য ভোটিং রাইট। অর্থাৎ ইন্ডিয়ার যে টোটাল পপুলেশন ছিল, সেই টোটাল পপুলেশনের মাত্র 10% এই ভোটিং রাইটটা পেয়েছিল। তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি। এটা সত্যি একটা ভালো পয়েন্ট, কারণ হচ্ছে বাকিগুলো নিজেদের স্বার্থে করলেও এটা ভারতের জন্য সত্যি একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের জন্য সত্যি একটা ভালো কাজ করেছিল। সেটা হচ্ছে যে এই টাইমে এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টাইমে এস্টাবলিশড হয়েছিল। কিসের জন্য এস্টাবলিশ ছিল? টু কন্ট্রোল দ্য কারেন্সি কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট যেটা বলছে যে ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ নট অনলি এ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন বাট অলসো এ প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ফর 2 or more প্রভিন্সেস। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে 1926 সালে যে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছিল, তো 1935 সালে অ্যাক্টে আমরা দেখতে পেলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে দেখতে পাচ্ছে যে এখানে শুধু ফেডারেল পাবলিক সার্ভিস স্ট্যাবলিশ হচ্ছে না, সেখানে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিসও গঠিত হচ্ছে এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন কিছু কিছু প্রভিন্সেসের জন্য 2 or more প্রভিন্সেসের জন্য জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনও গঠিত হচ্ছে। ঠিক আছে, এটা হলো 9 নম্বর পয়েন্ট। এবং 10 নম্বর পয়েন্ট যেটা বলছে যে লাস্ট পয়েন্ট, ইট প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠাকে প্রোভাইড করা হয়েছিল, যে ফেডারেল কোর্টটা সেট আপ হয়েছিল 1937। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অল করে রাখবে, যাতে এই ধরনের WBCS রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে সেই কোয়েশ্চেন করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়া। ঠিক আছে বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।